পয়লা সেপ্টেম্বর 2024 মাদ্রাসা গ্রুপ ডি মেইন এক্সাম হওয়ার পর থেকেই সকলের মুখে মুখে একটাই প্রশ্ন, রেজাল্ট কবে পাবলিশড হবে। ইতিমধ্যে আমাদের কাছে সেই প্রশ্নের উত্তর এসে গেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান PB সালিম জানাচ্ছেন আগামী 12ই সেপ্টেম্বর প্রকাশিত হতে চলেছে মাদ্রাসা গ্রুপ ডির মেইন এক্সাম। আর 1 থেকে 2 দিনের মধ্যে শুরু হবে ইন্টারভিউ, অর্থাৎ 12ই সেপ্টেম্বরের পর 14-15ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এই ইন্টারভিউ। সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট হবে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই, অর্থাৎ আমাদের হাতে সময় কিন্তু আর 1 থেকে 2 দিন। রেজাল্ট পাবলিশ হবে এবং রেজাল্ট পাবলিশের সঙ্গে সঙ্গেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এ ব্যাপারে আপনাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন আপনাদের মনে উকি দিচ্ছে, নাড়াচাড়া করছেন এবং সেগুলোই আপনারা বিগত এপিসোডে আমাদের কাছে জানতে চেয়েছেন। আপনারা এই মুহূর্তে বিভিন্ন সমস্যায় ফিল করছেন। একদিকে যেমন রেজাল্টের একটা টেনশন রয়েছে, ঠিক একইভাবে আপনাদের কিছু অফিসিয়াল প্রবলেম রয়েছে। কারোর সমস্যা রয়েছে অ্যাডমিট নিয়ে, কারোর সমস্যা রয়েছে বয়েস নিয়ে, কারোর সমস্যা রয়েছে অ্যাড্রেস নিয়ে। সমস্ত ব্যাপারটাই আপনারা যে সকল মন্তব্য করেছেন, যেগুলো জানতে চেয়েছেন, সেগুলোই আজকে ডিটেলসে জেনে নেব। কেননা নেক্সট এপিসোড থেকে আমরা ইন্টারভিউয়ের ব্যাপারে ডিটেলস আলোচনায় চলে যাব। একে একে বিভিন্ন এপিসোডের মাধ্যমে ইন্টারভিউয়ের ব্যাপারে বিভিন্ন টিপস এবং সেই সঙ্গে ইন্টারভিউয়ে যে সকল প্রশ্ন আসতে পারে, কোন কোন পোর্শন থেকে আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। এক কথায় আমরা বলবো ইন্টারভিউ কিন্তু হবে সেই সিলেবাস মেনে যে সিলেবাসে আপনাদের পরীক্ষা হয়েছে। তবে সেই সিলেবাসই তো সম্পূর্ণটা নয়, পাশাপাশি আপনার বুদ্ধি, আপনার ব্যক্তিত্ব, আপনার উপস্থিত জ্ঞান কতটা রয়েছে সেটা কিন্তু ইন্টারভিউয়ের মধ্যে কিন্তু যাচাই করে নেওয়া হবে। তাই ইন্টারভিউয়ের ব্যাপারে কিছু ভালোভাবে প্রিপারেশন না নিয়ে গেলে সেখানে কিন্তু আপনি সময় একদম পাবেন না। পরীক্ষার ক্ষেত্রে আপনি 1 ঘন্টা টাইম পেয়েছেন, এটা যেমন ভালো, আপনি কিন্তু একটা ব্যক্তিগত সময় পেয়েছিলেন। আপনার কাছে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল, কিন্তু সেই সকল প্রশ্নগুলোর প্রথমেরটাও আপনি উত্তর প্রথমে দিতে পারেন কিংবা শেষেরটাও আপনি প্রথমে উত্তর দিতে পারেন। কিন্তু ইন্টারভিউ এমন একটা জিনিস যেখানে আপনাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটারই কিন্তু উত্তর দিতে হবে। সময় আপনি কিন্তু খুব বেশি পাবেন না, সরাসরি উত্তর দিতে হবে। এবং সেই সকল ব্যাপার নিয়ে আমরা বিগত এপিসোডে কিছু বলিনি, আগামী এপিসোডে এ ব্যাপারে কিন্তু ডিটেলস আলোচনায় যাব, একটু গভীরে গিয়ে আলোচনা করব। তবে তাই আজকের এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনাদের যে সকল সমস্যায় বর্তমানে আপনারা বিলংস করছেন, যে সকল সমস্যাগুলো আপনারা ফিল করছেন, সেগুলো একটু আজকে আলোচনা করে নেব। প্রথমেই একজন কমেন্ট করছেন, ইন্টারভিউ কি আদৌ হবে নাকি আবার কেস হয়ে যাবে। দেখুন, এক্ষেত্রে আপনাদের বলি যে ইন্টারভিউ কিন্তু অবশ্যই হবে, কেননা ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে। ইন্টারভিউ কি আদৌ হবে এই ব্যাপারটা কিন্তু দুরকমভাবে আপনি বলতে চাইছেন। 1, মাদ্রাসা সার্ভিস কমিশন এ ব্যাপারে হয়তো ঢিলেমি দিতে পারে। 2, কোনো ক্যান্ডিডেট বা যারা পিটিশনার হিসেবে এখানে কেস করতে চান তাদের ব্যাপারটা আপনি বলছেন। প্রথম কথা আমি বলি যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু ইতিমধ্যে 2 লক্ষ টাকা জরিমানা দিয়েছে এবং তারা কিন্তু খুব দ্রুত নিয়োগ করতে চায় এবং প্রথমেই কিন্তু আমরা উল্লেখ করেছি যে সেপ্টেম্বর মাসের মধ্যেই নিয়োগটা কমপ্লিট হবে। যদি তাদের মধ্যে ঢিলেমি থাকতো বা ঢিলেমি করার মানসিকতা বা চিন্তাভাবনা থাকতো, তাহলে কিন্তু এমন কোনো মন্তব্য, যেটা অবশ্য মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়ালিভাবে জানানো না হলেও একটা পেপার কাটিংয়ের মধ্য দিয়ে একটা সংবাদ মাধ্যমকে কিন্তু জানানো হয়েছে এবং সেই সংবাদ মাধ্যমকে জানানো হলেও সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, 100% শিওর। এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশন সংবাদ মাধ্যমকে যে কথা বলেছে সেটা 9, 10, 11, 12 শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই লক্ষ্য করুন, সেখানে কিন্তু সম্পূর্ণটাই সত্য হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি নিয়োগ করার প্রতি আদৌ ঢিলেমি থাকতো, তাহলে তারা এখানে সরাসরি পরীক্ষার কথা ঘোষণা করতো না, যথাযথ সময়ে পরীক্ষা নিত না, তারা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারতো, সে রাস্তা কিন্তু তাদের কাছে খোলা ছিল। কেননা বর্তমানে রাজ্যে SSC মামলা, প্রাইমারি মামলা, এমনকি OBC মামলা সমস্ত কিছুই কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে। তাই তাদের কাছে সুপ্রিম কোর্টে যাওয়াটা কিন্তু কোনো রকম বাধা ছিল না। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এভাবে উঠে পড়ে লেগেছে নিয়োগ করার জন্য, তাই এ প্রশ্ন কিন্তু আর করা যাবে না। আরেকটা যেটা আপনি বলছেন নাকি কেস হবে, দেখুন, কেস করার ক্ষেত্রে যদি বলি যে কোনো ক্যান্ডিডেট কেস করবেন, তাহলেও কিন্তু সেই কেস টিকবে না। কেন বলুন তো? মাদ্রাসা সার্ভিস কমিশন যদি এখানে যেহেতু উদ্যোগ নিয়েছে, কোনোভাবেই কিন্তু কেস করে সেখানে আটকে রাখা যাবে না।
1911-12 শিক্ষক নিয়োগের ব্যাপারটা একটু লক্ষ্য করুন। সেখানে আরিফ আনসারি ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা সার্ভিস কমিশন, এই যে কেসটা হয়েছিল 5% রিল্যাক্সেশন মামলা নিয়ে, সেই কেস কি আদৌ টিকেছে? দেখুন, একটা কমিশনের সঙ্গে কেস করে কিন্তু কখনোই জেতা যায় না। যদি কোনো কেস যদি একেবারে জেনুইন হয়, যদি যুক্তিগ্রাহ্য হয়, মাদ্রাসা সার্ভিস কমিশনে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে কিন্তু কেস করা যেতেই পারে, কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো ফাঁক ফোকর মাদ্রাসা সার্ভিস কমিশনার রাখছে না। সে কারণেই কিন্তু সকলকে বসার সুযোগ দিয়েছে। যদিও একটা তথ্য আপনাদের বলবো, যদিও এই সুযোগ দিলেও অনেক ক্যান্ডিডেটই কিন্তু সেই সুযোগ গ্রহণ করেনি, হয়তো গ্রহণ করতে পারেননি, তার বিভিন্ন কারণও রয়েছে। 73,000+ ক্যান্ডিডেটের পরীক্ষার জন্য কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন আহ্বান জানিয়েছিল নোটিশের মাধ্যমে, এবং সেই মোতাবেক তাদেরকে তথ্য আপলোড করতেও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছেন কতজন জানেন? পরীক্ষা দিয়েছেন মাত্র 48,000। 73,000 ক্যান্ডিডেটের মধ্যে 48,000 পরীক্ষা দিয়েছেন, বাকি 25,000 ক্যান্ডিডেট পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। তারা তথ্য অ্যাড করতে পারেননি, তাদের অ্যাডমিট আসেনি বিভিন্ন রকম। এ কথা কিন্তু আমাদের নয়, এ কথা মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিমি কিন্তু জানাচ্ছেন। ইন্টারভিউ কত সময় থাকবে, অর্থাৎ ইন্টারভিউয়ে কত সময় দেওয়া হবে? এক একজনের জন্য ইন্টারভিউ ধরে রাখুন। এখানে ইন্টারভিউ কত নাম্বারে রয়েছে? 5 নাম্বারের, কেননা প্রিলিমিনারি টেস্ট হয়েছে 30 নাম্বারের, মেন এক্সাম হলো 15 নাম্বারের, আর ইন্টারভিউ রয়েছে 5 নাম্বারের, অর্থাৎ টোটাল 50 নাম্বারের পরীক্ষা। তবে 5 নাম্বারের ইন্টারভিউ যেহেতু, এবং এখানে ক্যান্ডিডেটের সংখ্যাও বেশি, গ্রুপ ডির এখানে ইন্টারভিউ স্বাভাবিকভাবেই এখানে 5 থেকে 7 মিনিট টাইম থাকবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? 5 থেকে 7 মিনিট টাইম থাকবে, তার মধ্যেই কিন্তু আপনার উপস্থিত বুদ্ধি, আপনার অভিজ্ঞতা, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, সেলফ কনফিডেন্স ইত্যাদি সমস্ত বিষয়টা কিন্তু যাচাই করে নেওয়া হবে। ইন্টারভিউ মানে যে আপনার জ্ঞান কতটা রয়েছে সেটা নয়, জ্ঞান কতটা রয়েছে সেটার বিচার হয়ে গেছে বিগত 2টো পরীক্ষায়, অর্থাৎ প্রিলি আর মেন। এখানে কেবল আপনার পার্সোনালিটি, দক্ষতা আর অভিজ্ঞতা, বাস্তব উপস্থিত বুদ্ধি, কি হলে কি হতে পারে ইত্যাদি আমরা ইন্টারভিউ আলোচনার সময় এই কথাগুলো বলবো। এখন এই মুহূর্তে এইসব বলা ঠিক নয়। ইন্টারভিউ কত সময় লাগতে পারে আপনি জানতে চেয়েছেন, সেক্ষেত্রে বলবো 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। কতগুলো করে প্রশ্ন ধরবে? আচ্ছা বেশ, কতগুলো করে প্রশ্ন ধরতে পারে? দেখুন, এখানে টাইমটার উপর ডিপেন্ড করছে। 5 থেকে 7 মিনিট, এক্ষেত্রে আপনার কিন্তু খুব বেশি হলে 5টা প্রশ্ন, খুব কম করে হলে 3টে প্রশ্ন। 3 থেকে 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই করা হবে, এবং তার মধ্যেই কিন্তু আপনাকে আপনার সর্বস্ব উজাড় করে দিতে হবে। নেক্সট, ফর্ম ফিল আপের সময় শুধু জেনারেল আর পিএইচ ছিল। আমি পুরনো ফর্মের জেরক্স খুঁজে পেয়েছি। আচ্ছা বেশ, আপনার খুব আচ্ছা বেশ, উনি এটা জানাচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক্ষেত্রে ওনাকে একজন রিপ্লাই করছেন যে একটু ফর্মের ছবিটা পাঠাবেন। এক্ষেত্রে বলবো যে সরি ফর দ্যাট, বা সরি টু সে, আপনি কিন্তু কোনো রকমভাবেই আপনার ফর্মের ছবি শেয়ার করবেন না। যিনি এখানে রিপ্লাই করছেন ওনার ক্ষেত্রেও বলি যে আপনি কিন্তু এখানে কারোর ফর্মের বা অ্যাডমিটের ছবি শেয়ার করার কথা প্লিজ বলবেন না, ক্ষমা করবেন, এটা কিন্তু করাটা ঠিক নয়। কোনোভাবেই কিন্তু ফর্মের ছবি শেয়ার করবেন না, এটা সম্পূর্ণটাই বিশ্বাসের ব্যাপার। আপনি যে ফর্মটা শেয়ার করতে বলছেন, আপনিও নিশ্চয়ই আশা করি একজন ক্যান্ডিডেট, আর যিনি ফর্মটা পেয়েছেন খুঁজে তিনিও একজন ক্যান্ডিডেট। উভয়ের নিরাপত্তার জন্য, উভয়ের ভালোর জন্যই বলছি, আপনি শেয়ার করবেন না, আর আপনিও শেয়ার করতে বলবেন না। বেশ, আমি একজন অনার্স স্নাতক এবং মাস্টার ডিগ্রি হোল্ডার, কিন্তু কি যোগ্যতা সাবমিট করেছি মনে পড়ছে না, তাহলে কি করব? তো একটা কথা আপনাদের বলি যে এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 8+, তাই তো? 8ম শ্রেণী যোগ্যতা। আপনার যদি মাধ্যমিক হয় তাহলেও আপনি এখানে দিতে পারেন। তো এখন প্রশ্ন হলো, আপনার এখন অনার্স রয়েছে এবং স্নাতক রয়েছে, অনার্সে স্নাতক এবং মাস্টার ডিগ্রি আপনি হোল্ডার রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার অনার্সটা কি 2010-এর আগে কমপ্লিট হয়েছে? সেটা কিন্তু আপনি এখানে কমেন্টের মধ্যে উল্লেখ করেননি। আমি ধরে নিচ্ছি আপনার যদি 10-এর আগে অনার্স কমপ্লিট হয়, তাহলে কিন্তু আপনি কি কোয়ালিফিকেশান দিয়েছেন সেটা আপনি জানেন, আপনাকে মনে করতে হবে। আর যদি আপনার অনার্স কমপ্লিট হয় 2010-এর পরে, তাহলে বলবো আপনি কিন্তু সেখানে মাধ্যমিক কোয়ালিফিকেশান দিয়েছেন, এবং খুব বেশি হলে হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছেন।
বিষয়টা ক্লিয়ার করতে পারছি। আর বর্তমানে আপনি যেহেতু মাস্টার ডিগ্রি হোল্ডার রয়েছেন, তাহলে আমি ধরে নিতে পারি যে আপনার 2010-এর পরে স্নাতক হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন যেটা সাবমিট করেছেন বা যোগ্যতা যেটা সাবমিট করেছেন সেটা হয়তো মাধ্যমিক, নয়তো খুব বেশি হলে উচ্চ মাধ্যমিক। এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমি কি করব? এখন কিছু করার দরকার নেই, চুপ করে থাকুন। 12ই সেপ্টেম্বর রেজাল্ট কি আসে দেখুন, তারপরে আপনি আমাদেরকে কমেন্ট করুন কি প্রবলেম হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সেই প্রবলেমের সদুত্তর দেওয়ার। আমার 24,577 নাম আছে, অ্যাডমিট হারিয়ে গেছে। আচ্ছা, আপনার অ্যাডমিট বলতে কি অ্যাডমিট হারিয়েছে সেটা কিন্তু আপনি বলেননি। আইডি প্রুফ, ড্রাইভিং লাইসেন্স দেখালে কি হবে? এখন দেখুন, যদি আপনি আইডি প্রুফ হিসেবে দেখাতে চান তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেখালে চলবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি এই আইডি প্রুফ দেখিয়ে অ্যাডমিটের পরিবর্তে এই আইডি প্রুফ দেখাতে চান তাহলে কিন্তু হবে না। অ্যাডমিট বলতে অনেকগুলো প্রশ্ন এখানে দেখা দেয়। 1, প্রিলিমিনারি অ্যাডমিট। 2, মেন্সের অ্যাডমিট। 3, আপনার মেন্স বলতে 2011 কথা আপনি বলছেন, যেহেতু এই যেই ভ্যাকেন্সির মধ্যে আপনার নাম রয়েছে। আরেকটা হলো মাধ্যমিকের অ্যাডমিট। যেহেতু আপনি বলছেন আইডি প্রুফ হিসেবে ড্রাইভিং লাইসেন্স দেখাতে চান, তাহলে আমি মাধ্যমিকের অ্যাডমিট যদি বলি, যেখানে বয়সের প্রমাণপত্র হিসেবে ধরা হয়, তো সেই মাধ্যমিকের অ্যাডমিট যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে কি হবে বলা যাচ্ছে না। আপনাকে চুপচাপ থাকতে হবে। তবুও এই নিয়োগ প্রক্রিয়ায় যদি আপনার নাম আসে তাহলে আপনাকে অংশগ্রহণ করতে হবে। যতদূর যাওয়া যায় যেতে হবে, যেখানে আটকে যাবেন সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে, আফসোস করার কোনো দরকার নেই। আর যদি আপনার প্রিলি কিংবা মেন্সের অ্যাডমিট হারিয়ে যেয়ে থাকে, 2011-র অ্যাডমিট হারিয়ে যেয়ে থাকে, তাহলে কিন্তু 12ই সেপ্টেম্বর রেজাল্ট আসতে চলেছে। আজকালের মধ্যেই আপনি গিয়ে হেড অফিসে যোগাযোগ করুন আপনার প্রয়োজনীয় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে। রেজাল্ট কতদিন পরে ইন্টারভিউ শুরু হবে? একটু আগেই বললাম 2 থেকে 3 দিনের মধ্যেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে। 12ই সেপ্টেম্বর রেজাল্ট পাবলিশড হচ্ছে, 14-15 তারিখ করে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আমরা বিগত দিনেও বলেছিলাম। আপনি বলবেন যে কি করে আপনি এত তাড়াতাড়ি বা কী করে আপনি এই কথাটা বলতে পারেন? দেখুন, আমি আনঅফিসিয়ালি কথা বলছি, কিন্তু তার মানে এই নয় যে সেটার মধ্যে গুরুত্ব নেই। আমি বলেছিলাম রেজাল্ট পাবে, পাবলিশড হবে, সেটা কিন্তু আপনারা আগেও জানতে চেয়েছিলেন। আমি তখন বলেছিলাম পরীক্ষার 10 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট হবে। পরীক্ষা হয়েছে কত? 1 সেপ্টেম্বর। 10 থেকে 15 দিন হলে কিন্তু সেটা হয়ে যায় 10 থেকে 15 তারিখের মধ্যে। দেখুন, 12ই সেপ্টেম্বর রেজাল্টের কিন্তু ডেট ইতিমধ্যে পাবলিশড করা হয়েছে আনঅফিসিয়ালিভাবে। তো রেজাল্টের কতদিন পরে ইন্টারভিউ শুরু হবে বলতে গেলে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে, কেননা সেপ্টেম্বর মাসের মধ্যেই যেহেতু নিয়োগ কমপ্লিট করতে হচ্ছে, তাহলে কিন্তু এটাই দাঁড়ায়। নেক্সট, ইন্টারভিউ কি নিজের জেলায় হবে নাকি রাজ্যে অনুষ্ঠিত হবে? দেখুন, এই ব্যাপারটা কিন্তু অনেকগুলো বিষয়ের ওপর ডিপেন্ড করছে। প্রথম কথা এটা কিন্তু রাজ্যে অনুষ্ঠিত হবে, অর্থাৎ একদম কলকাতায় এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। জেলায় কিন্তু হবে না, জেলায় হবে না। এমনকি ইস্ট জোন, ওয়েস্ট জোন, যে জোনে ভাগ করে হয় বা রিজিয়ন ভাগ করে হয়, সেটাও কিন্তু আশা করি হবে না। একদম রাজ্যে গিয়েই হবে এবং সেখানে ভিডিও ফুটেজও থাকবে। এখন ব্যাপার হলো, যদি সেপ্টেম্বরের মধ্যেই নিয়োগ কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু একেবারে কলকাতাতেই হবে সেটা কিন্তু বলা যাবে না। কেননা কলকাতায় যদি করতে হয় তাহলে কিন্তু অনেকগুলো ডেট লাগবে। যেমন ধরুন 2022-এ যে প্রাইমারি রিক্রুটমেন্ট হলো, সেখানে কিন্তু বেশ কয়েক মাস ধরে ইন্টারভিউ হয়েছে। কেন? কতগুলো পার্টে ভাগ করে দেওয়া হয়েছিল বলে। তাই এক্ষেত্রে যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করার কথা বা সেই সিদ্ধান্ত নিয়েছে, তো সেক্ষেত্রে রাজ্যে যে বা কলকাতায় যে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু 100% নয়। জেলাতেও হতে পারে, রিজিয়ন ভাগ করেও হতে পারে, তবে রাজ্যে হেড অফিসে হওয়ার সম্ভাবনাই বেশি। কাউন্সেলিং কোথায় হবে? কাউন্সেলিং সম্পূর্ণটা একদম কেন্দ্রে হবে, একদম সেন্ট্রালেই হবে। কাউন্সেলিং কিন্তু একদম কোনো রিজিয়নে ভাগ করে হবে না। ফার্নিচার থেকে ফার্নিটার্স হবে কি? দেখুন, প্রথম কথা এটাই, আপনার কিন্তু এখানে বানানে এমনি ভুল করেছেন। ফার্নিচার থেকে এটা কোনো মতেই হবে না। আর আমি যদি ধরে নিই আপনি এখানে বানানটা এখানে টাইপ করতে গিয়ে একটু মিস্টেক করে গেছেন, আপনি বলতে চাইছেন হয়তো ফার্নিচার্স, সেক্ষেত্রে বলবো আপনাকে যে ব্যক্তি রিপ্লাই দিয়েছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করছি। কেননা উনি বলছেন যেহেতু বাক্যের মধ্যে পড়ছে না, তাহলে ফার্নিচার্স এটা নাও হওয়ার সম্ভাবনাই বেশি বা নাও দিতে পারে নাম্বার। সেই সঙ্গে আমি আরেকটা কথা বলবো যে ফার্নিচার কিন্তু একটা জিনিস নিয়ে হয় না, ফার্নিচার কিন্তু পার্টিকুলার একটা
একটা বস্তু নয়। ফার্নিচার বলতে কিন্তু অনেকগুলো বস্তুকে বোঝানো হয়, আলমারি হয়, ড্রেসিং টেবিল হয়, খাট হয়, তারপর শোকেস হয়, ইত্যাদি অনেক নিয়ে হয়, সেটা আপনারা ভালোভাবেই জানেন। বাড়ির ফার্নিচার বলতে কী কীগুলোকে বোঝায়, পার্টিকুলার একটা দ্রব্য বা বস্তুকে নিয়ে কি বোঝায়? বোঝায় না। আর তাহলে এটা স্বাভাবিকভাবেই প্লুরাল নাম্বার, আর যে প্লুরাল নাম্বার বর্তমান রয়েছে তার কি আর নতুন করে প্লুরাল করা যায়? বিষয়টা খেয়াল করুন। তাই স্বাভাবিকভাবেই কিন্তু এটা হবে না। স্যার আমি 2024-এ মেন এক্সাম দিয়েছি। আচ্ছা বেশ, খুব ভালো হয়েছে। আচ্ছা আপনাকে অভিনন্দন জানাই। ইন্টারভিউতে কি 2010-এ প্রিলির অ্যাডমিট লাগবে? কৃষাণু দাস। আচ্ছা কৃষাণুবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরীক্ষা হওয়ার জন্য এবং আমাদেরকে সেটা কমেন্ট করে জানানোর জন্য, এবং আমাদের কাছে আপনি জিজ্ঞাসা করেছেন যে 2010-এর প্রিলির অ্যাডমিট লাগবে, অর্থাৎ আপনার হয়তো 2010-এর প্রিলির অ্যাডমিটটা এই মুহূর্তে আপনার হাতের কাছে নেই, বা হারিয়ে গেছে, বা খুঁজে পাচ্ছেন না, যাই হোক। তো এক্ষেত্রে বলবো 2024-এর ক্যান্ডিডেট যেহেতু আপনি, এবং আপনার নাম যেহেতু 73,000 ক্যান্ডিডেটের মধ্যে ঘোষণা হয়ে গেছে, আপনি আরেকবার খুঁজে দেখুন প্রিলির অ্যাডমিট আছে কি না। যদি না থাকে চিন্তা করার কোনো দরকার নেই, আপনি 12ই সেপ্টেম্বর রেজাল্টের জন্য অপেক্ষা করুন। এই মুহূর্তে কোনো রকম পদক্ষেপ আপনার নেওয়ার দরকার নেই, প্রিলির অ্যাডমিট আপনার লাগবে না। আপনার লাগবে 2024-এর 1 সেপ্টেম্বর পরীক্ষায় যে অ্যাডমিটটায় ইনভিজিলেটর সই করে দিয়েছেন সেই অ্যাডমিট, এবং তারপরে রেজাল্ট পাবলিশড হলে যে সকল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে বলা হবে সেইটা নিয়ে যাবেন, তাহলেই চলবে। এই মুহূর্তে আপনার কিছু করার দরকার নেই, রেজাল্টের জন্য অপেক্ষা করুন। স্যার আমার মাধ্যমিকের সব ডকুমেন্ট আছে, শুধু সার্টিফিকেট নেই, এটা কি সমস্যা হবে? ঘোরতর সমস্যা হবে, ঘোরতর। আপনি এখন একটাই প্রশ্ন আপনার কাছে, আপনি কি মাধ্যমিকের কোয়ালিফিকেশান দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, নাকি 8 পাস ডকুমেন্ট দেখিয়ে মানে ফর্ম ফিল আপ করেছিলেন? যদি আপনি 8 পাস ডকুমেন্টস দেখিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু এটা কোনো প্রবলেমই নয়। আর যদি আপনি মাধ্যমিকের কোয়ালিফিকেশান দেখিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু এটা ঘোরতর প্রবলেম। এক্ষেত্রে অল্প করে একটা সলিউশনের কথা আমরা বলতে পারি, সেটা হলো এই মুহূর্তে আপনার একটাই কাজ, আপনি যে বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করেছেন সেই বিদ্যালয়ে গিয়ে একটি 8 পাস সার্টিফিকেট সংগ্রহ করুন। যেহেতু এটা 8 পাস সার্টিফিকেট বা 8 পাস কোয়ালিফিকেশানের ওপর এখানে নিয়োগটা হচ্ছে, স্বাভাবিকভাবেই যদি আপনি 8 পাস সার্টিফিকেটটা অরিজিনাল ভালোভাবে হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাকে অনেকটা রক্ষা কবচ হিসেবে হেল্প করতে পারে। বেশ স্যার আমার বয়স 51 বছর। আচ্ছা বেশ, রিটিন পরীক্ষায় একটি অঙ্ক সম্পূর্ণ নিয়ম ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, শুধু গুণ করতে এক জায়গায় ভুল হয়েছে, কিছু নাম্বার পাবো কি? আপনি কিছু নাম্বারের জন্য বলছেন, তবে কম্পিটিশান যে হাই লেভেলে থাকছে সেক্ষেত্রে কিন্তু না পাওয়ার সম্ভাবনা বা পাওয়ার সম্ভাবনা 50%। এক্ষেত্রে কম্পিটিশান যে সর্বত্র বলবো হাই লেভেলের হচ্ছে তা কিন্তু নয়। এখানে 48,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে, মানে ফর্ম ফিল আপ বলে ভুল হবে, 48,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই এখানে আপনার যে বলছেন সম্পূর্ণ অঙ্কটাই ঠিকঠাক করেছেন, একটা জায়গা ভুল হয়েছে, আর এখানে কিন্তু নাম্বার দেওয়ার সম্ভাবনা বেশি। কিছুটা হলেও আপনি নাম্বার পাবেন। লেখা পরীক্ষার বৈশিষ্ট্য বা লেখা পরীক্ষার সুবিধা এটাই যে কিছুটা যতটা ঠিক হয় ততটাই নাম্বার পাওয়া যায়, একেবারে টোটালটা কেটে দেওয়া হয় না, এটাই হচ্ছে সুবিধা। স্বাভাবিকভাবে আপনার কাছে কিন্তু কিছুটা নম্বর হলেও আসবে, একেবারে আপনাকে নিরাশ করবে না। স্যার আমার সব স্কুল এবং কলেজ ডকুমেন্ট বাবার নাম মোহাম্মদ শফিক আছে, কিন্তু আমার আধার এবং ভোটার কার্ডে বাবার নাম মোহাম্মদ শফিক আছে। আচ্ছা মানে এখানে স্পেলিংটা মিস্টেক আছে তাই তো? দেখুন প্রথম কথা একটাই, এখানে বাবার নাম নিয়ে কোনো সমস্যা হবে না, আপনার নিজের নাম ঠিক আছে তো, তাহলেই হবে। আরেকটা কথা বলবো, এই মুহূর্তে তো আপনি আধার কার্ড বা ভোটার কার্ডে নামটা ঠিক করতে পারবেন না বা কারেকশান করতে পারবেন না। আর কারেকশান অবশ্যই হয়ে যাবে, কেননা আপনার যেহেতু স্কুল এবং কলেজের সমস্ত ডকুমেন্টসে আপনার পিতার নাম ঠিকঠাক রয়েছে, স্বাভাবিকভাবেই এখানে ভোটার কার্ড আধার কার্ডে সংশোধন হতে বাধ্য। কিন্তু এই মুহূর্তে আর সেটা করা সম্ভব নয়, আধার কার্ড ভোটার কার্ডে এই প্রবলেমটা রয়েছে। তবে আপনি লক্ষ্য করুন এগুলো বাদেও আপনার কাছে আর কি কিছু আছে, যেমন পাসপোর্ট কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স, এমন কিছু ডকুমেন্টস আছে কি যেটা এখানে আপনি শো করতে পারেন, সেটা একটু খুঁজে দেখুন। নচেত আপনার এই মুহূর্তে কোনো সমস্যা হবে না। আর পরবর্তীকালে যেহেতু এই জায়গাটা আপনি উতরে যাওয়ার পর বা যদি আপনি সময় পান তাহলে কিন্তু অবশ্যই এই আধার কার্ড আর ভোটার কার্ডে পিতার নামটা কিন্তু ঠিক করে নেবেন, না হলে এখন উতরে গেলেও পরবর্তীকালে কিন্তু ঘোরতর প্রবলেম হতে পারে। কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই, তাই স্বাভাবিকভাবেই আপনি দেখুন আর কোনো মানে ভোটার আইডি বা আধার কার্ড ছাড়াও অন্য কোনো
আপনার প্রুফ আছে কি না সেটা দেখুন। আর তাছাড়াও পিতার নাম নিয়ে এখানে প্রবলেম হবে না, প্রবলেম হবে নিজের নামের ব্যাপারেই। 2011 মেন পরীক্ষা নিয়ে যদি একটু আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। এই মুহূর্তে আর কোনো আলোচনা করব না আমরা, 2011 পরীক্ষার মেন পরীক্ষা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, আপনাকে আমি ক্ষমা চাইছি। কিন্তু এই মুহূর্তে যেটা আলোচনা করার দরকার সেটা হলো ইন্টারভিউয়ের ব্যাপারে। ইন্টারভিউয়ের ব্যাপারে কিন্তু বিভিন্ন কিছু পরামর্শ দেওয়া রয়েছে, ইন্টারভিউয়ের ব্যাপারে কিন্তু অনেক কিছু বলার রয়েছে, সেটা নিয়ে আমরা সামনের নেক্সট এপিসোডে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সব কিছু যেন কেমন লাগছে, আচ্ছা বুঝতে পারছি আপনার মনের ব্যাপারটা। তো দেখুন, প্রথম কথা এটাই বলবো যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা হলো পশ্চিমবঙ্গ। এখানে সরকার কে রয়েছে, এখানে টোটাল সিস্টেমটা কী চলছে, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, এইগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। আর এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এখানে সব কিছুই কিন্তু যেন একটু অন্য রকমই হবে, সব কিছুই সত্যিই সব কিছু অন্য রকম। তবে এই অন্য রকমের মধ্যেও কিন্তু একটু নিজেকে ঠিকঠাকভাবে এগিয়ে চলতে হবে। আপনাদের সামনে সুযোগ এসেছে, শেষ সুযোগ বলা চলে। আপনার 51 বছর বয়স, একজন ক্যান্ডিডেট কমেন্ট করলেন 51 বছর বয়স। তো আপনার ক্ষেত্রে একজন বিগত এপিসোডে বলেছিলেন যে সুইসাইড করতে ইচ্ছা করছে, এটা বলবো না। কেন বলুন তো, সুইসাইড করতে ইচ্ছা করছে এটা আপনি কেন বলছেন? আপনার 51 বছর বয়স, আপনার 50+ বয়স, আপনার কাছে তো নতুন করে আবার একটা সুযোগ এসেছে। বলুন তো, 40 পেরিয়ে গেলে যেখানে আর সরকারি চাকরি পাওয়া যায় না, যেখানে 60 বছর বয়সে রিটায়ারমেন্ট, সেখানে 51 বছর বয়সে আপনার কাছে একটা সুযোগ এলো। সেটা কিভাবে এলো, কি দুর্নীতির জন্য এলো, কতদিন পরীক্ষাটা হয়নি বলে এলো, সেগুলো এখন এই মুহূর্তে ভাবার দরকার নেই। সামনে আর মাত্র 18টা দিন, আজ যদি 9 তারিখে এসে যাচ্ছে, তো আপনার কাছে আর 18 দিন বললেও ভুল হবে, 19 দিন। আর 19টা দিন, এই 19টা দিন আপনি দেখুন আপনার ভাগ্য কোন জায়গায় যায়। আপনার কাছে নতুন করে সুযোগ এসেছে, আপনার কাছে শেষ সুযোগ এসেছে। হেড অফিস কোথায়? দেখুন, হেড অফিস হচ্ছে কলকাতায় অবস্থিত। মাদ্রাসা সার্ভিস কমিশনের হেড অফিস কলকাতায় অবস্থিত, সল্টলেকে অবস্থিত, অর্থাৎ সল্টলেক বিকাশ ভবনেই রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের হেড অফিস। এক্ষেত্রে আপনাদেরকে যেতে হলে সেখানে করুণাময়ী বাস স্ট্যান্ডে নামতে হবে। কলকাতায় করুণাময়ী বাস স্ট্যান্ডে যান, হাওড়া থেকে অনেক বাস যায়, এছাড়া মেট্রো ব্যবস্থা রয়েছে। আপনারা করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমে সেখানে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে বিকাশ ভবন, এবং সেই বিকাশ ভবনে কিন্তু আপনারা হেড অফিস পেয়ে যাবেন। প্রিলি অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, রিটিন টেস্টে অ্যাডমিট কার্ড আছে, 24,000-এর লিস্টে নামও আছে, কি করব এখন? আচ্ছা, প্রিলি নিয়ে এখানে এই মুহূর্তে কিছু চিন্তা করার দরকার নেই। আপনারা সকলে অনেকেই ক্যান্ডিডেট বলছেন যে প্রিলি অ্যাডমিট হারিয়ে গেছে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আপনার মেন্সের অ্যাডমিট আছে তো তাহলেই চলবে, রিটিন টেস্টের অ্যাডমিট কার্ড আছে তো খুব ভালো কথা, 24,000 লিস্টে নামও আছে। এখন আপনি কি করবেন? এখন আপনার কিচ্ছু করার দরকার নেই, এখন আপনার একটাই কাজ, রেজাল্টের জন্য অপেক্ষা করা। আর একটা কাজ, সেটা হলো একটু একটু করে, একটু একটু বললে খুব ভুল বলা হবে, খুব দ্রুততার সঙ্গে যতটা সম্ভব আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। এটাই হলো কাজ, দুটো কাজ, 1 রেজাল্টের জন্য অপেক্ষা করা, 2 ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেওয়া। এই হলো আপনার কাজ, আর কিছু নয়। স্যার আমার ঠিকানা পরিবর্তন হয়েছে, কি করণীয়? দেখুন, ঠিকানা পরিবর্তন হয়েছে বলতে আপনি কি মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট সেটা আপনি এখানে উল্লেখ করেননি। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি আপনি ফিমেল ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনার হয়তো বিবাহ সূত্রে এই ঠিকানা পরিবর্তন হয়েছে। তো এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকে যে আপনার ঠিকানা পরিবর্তন হয়েছে বলতে এখন ঠিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি ফর্ম ফিল আপ করেছিলেন যে ঠিকানায়, কেননা ফর্ম ফিল আপটা তো আজকের নয়, ফর্ম ফিল আপটা ছিল 2010-এর, তারপরে নিশ্চয়ই আপনার ঠিকানা চেঞ্জ হয়েছে, সেজন্যই আপনি এখানে কমেন্ট করেছেন। তো 2010-এ যে ঠিকানায় আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই ঠিকানা ধরেই এখন এগিয়ে যান। এই মুহূর্তে ওই ঠিকানা চেঞ্জ হয়েছে, কার কোথায় অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ওইগুলো মাদ্রাসা সার্ভিস কমিশন একদমই ভাববে না। তার প্রধান কারণ কি বলুন তো, এই মুহূর্তে তারা চায় সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ করতে। এই বেসিক জায়গাটা একটু ভাবুন, তাহলেই হবে। মাদ্রাসা সার্ভিস কমিশন চায় খুব দ্রুত নিয়োগ করতে, সেপ্টেম্বর মাসের মধ্যেই কমপ্লিট করতে, কেননা তারপরেই পুজোর ছুটি পড়ে যাবে। তাই তারা কিন্তু এই যে ব্যাপারগুলো যেগুলো নিয়ে আপনারা এই মুহূর্তে চিন্তিত রয়েছেন, সেগুলো নিয়ে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন একেবারেই চিন্তিত নয়। হ্যাঁ, এই প্রবলেমগুলো কিন্তু আপনার কাছে বৃহত্তর আকার ধারণ করবে, কখন বলুন তো? নিয়োগ হয়ে যাওয়ার পর। এবং তখন বৃহত্তর আকার ধারণ করলেও আপনি সেগুলো কিন্তু মেনটেন করতে পারবেন।
কেমন? তো এই মুহূর্তে এখন এইসব নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই। স্যার আমার ঠিকানা পরিবর্তন হয়েছে, এখন কি করণীয়? এখন আপনার করণীয় একটাই, যে নিশ্চিন্তে চুপচাপ থাকা। আপনার করণীয় ওই দুটোই, রেজাল্টের জন্য অপেক্ষা করা, রেজাল্টের দিকে তাকিয়ে থাকা, আরেকটা হলো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেওয়া। বেশ, আরেকটা কাজ বলবো, সেটা হলো আমাদের চ্যানেলের দিকে চোখ রাখা, কেননা টাইম টু টাইম সমস্ত আপডেট পাবেন এবং সেই সঙ্গে কিছু সমস্যার সম্মুখীন হতে হলেও তার আগে আমরা সেটা জানিয়ে দেবো। স্যার 8 পাস সার্টিফিকেট নেই, 8 পাস সার্টিফিকেট কি লাগবে? লক্ষ্মীকান্ত মণ্ডল। আচ্ছা লক্ষ্মীকান্তবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই কমেন্ট করার জন্য। তো আপনাকে বলবো যে স্যার আমার 8 পাস সার্টিফিকেট নেই। এখন আপনার 8 পাস সার্টিফিকেট নেই এই ব্যাপারটা বলার অর্থ আমি ধরে নিচ্ছি যে আপনি 8 পাস কোয়ালিফিকেশান দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, তাই তো? আর যদি আপনি মাধ্যমিক কোয়ালিফিকেশান দেখিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনার 8 পাস সার্টিফিকেট থাকলো কি থাকলো না সেটা ওনারা দেখবেই না। যদি আপনি 8 পাস কোয়ালিফিকেশান দেখিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট কিন্তু আপনার বিদ্যালয়ে গিয়ে, যে বিদ্যালয় থেকে 8 পাস করেছেন সেই বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে 8 পাস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে খুব আজকালের মধ্যেই আপনাকে যেতে হবে, কেননা হেডমাস্টার মশাই থাকবেন কি থাকবেন না, তিনি কী কাজে ব্যস্ত থাকবেন, বিভিন্ন সমস্যা আছে। তাই ইমিডিয়েট আপনাকে কিন্তু সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। হেডমাস্টার মশাইয়ের কাছে আপনার এই প্রবলেমটা সম্পূর্ণ খোলাখুলিভাবে জানাতে হবে, শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে। উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। কবে রেজাল্ট আউট হবে? ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি শিবশঙ্করবাবু, রেজাল্ট কিন্তু আর 2 থেকে 3 দিন, অর্থাৎ 12ই সেপ্টেম্বর রেজাল্ট পাবলিশড হতে চলেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান PB সালিম কিন্তু জানিয়ে দিয়েছেন আনঅফিসিয়ালিভাবে, এবং তিনি এটাও জানিয়েছেন সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে এবং রেজাল্ট পাবলিশডের 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে। 7th SLSTর খবর কি? আচ্ছা দেখুন, ইতিমধ্যে মানে এই মুহূর্তে যেটা বলা চলে, 7th SLSTর কোনো খবর নেই। খবর একটাই, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির নিয়োগ। তবে এটাই বলা চলে, বা খবর হলো, মেন খবর হলো এটাই, এই গ্রুপ ডি নিয়োগ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আপনার যদি পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে আপনি একটু একটু করে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে থাকুন, কেননা এই নিয়োগ কমপ্লিট হওয়ার সাথে সাথেই, যেখানে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট হবে, সেই নিয়োগ কমপ্লিট হওয়ার সাথে সাথেই শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়ে যাবে। স্যার আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে না হয়ে গেছে, এটার নাম হবে কেমন? দন্তনায়কার নাম। স্যার আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম সুস্মিতা বড়ুয়া, এখন বিবাহ সূত্রে নাম হেনা পারভিন, অর্থাৎ আপনার নেম চেঞ্জ হয়ে গেছে, তাই তো? তাহলে আমাকে কোর্ট এফিডেভিট দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে। আপনার নেম তো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। বিবাহসূত্রে চেঞ্জ হয়েছে এটা ঠিক আছে, কিন্তু আপনার নেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আপনাকে মানে জাস্টিফাই করা বা এখানে আপনাকে বেছে নেওয়া বা চিহ্নিত করা খুব কঠিন হয়ে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের। তাই এটা অবশ্যই কিন্তু কোর্ট এফিডেভিট আপনাকে দেখাতে হবে, এবং এর জন্য কিন্তু পারলে আপনি অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। আজকালের মধ্যেই আপনি যোগাযোগ করুন, পারলে ইমেল করুন, এবং নিজে গিয়ে ফিজিক্যালি গিয়ে সেখানে যোগাযোগ করলে খুব ভালো হয়। যেহেতু আপনার নাম চেঞ্জ হয়ে গেছে, সেখানে আপনার অনেক সমস্যা হলেও হতে পারে। তবে আপনি যে কোর্টের এফিডেভিট দেখাতে হবে এবং সেটা যদি সংগ্রহ ইতিমধ্যে করে রাখেন, তাহলে খুব বুদ্ধিমানের কাজ করেছেন বলতে হবে। তো আপনি অবশ্যই এখানে হেড অফিসে গিয়ে যোগাযোগ করুন, না পারলে ইমেল করুন, না পারলে ফোন করুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এবং সেই সঙ্গে এই কোর্টের এফিডেভিট তো সংগ্রহ অবশ্যই করে রাখুন। যাই করুন, কোর্টের এফিডেভিট আপনাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে, তাহলেই চলবে। এবং সেই সঙ্গে বিবাহ সূত্রে যে হয়েছে এবং বিবাহের সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। তো এই হলো মেন ব্যাপার। তো নেক্সট এপিসোড থেকে আমরা ইন্টারভিউয়ের ওপর বিস্তারিত ডিটেলস
একে একে প্রত্যেকটা টপিক ধরে ধরে সেলফ স্টাডি ভিত্তিক, সাজেশন ভিত্তিক, সম্ভাবনাময় বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যে সকল সমস্যায় ভুগছেন, যে সকল সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, পরামর্শ দিয়েছেন, সমস্তই কিন্তু আজকের এপিসোডে একটু আলোচনা করে নিলাম। এ ব্যাপারে আপনাদের কি মতামত এবং সে সঙ্গে আরও কী জানতে চাইছেন সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রয়োজনীয়দের সাথে এই তথ্য অবশ্যই শেয়ার করবেন। তাদের কাছেও এইগুলো হয়তো জানার ছিল, তারাও হয়তো এই সকল প্রবলেমে ফিল করছেন, বিলংস করছেন, তো তাদেরকে এটা শেয়ার করলে তারাও কিন্তু এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবে। এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।